হ্যালো বন্ধুরা, আজকে আমরা করব প্র্যাকটিস সেট 21। এই সেটে 31টা অঙ্ক আছে, সব ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলি 2018 প্রশ্ন। তো চলো শুরু করা যাক। কোন ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? দেখো, এইসব অঙ্ক যে থাকবে সঠিক একটা দেখাচ্ছি তোমাদের। লেখা আছে যতটার ঘন্টা লেখা আছে, দেখো লেখা ছিল প্রথমে জায়গায় 4টার ঘন্টা, এই জায়গায় লেখা আছে 8টার ঘন্টা। যতটার ঘন্টা আছে তুমি তাকে 1 কমিয়ে লিখবে, মানে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড, যতটার ঘন্টা আছে মানে 4টার ঘন্টা তুমি 1 কমিয়ে লিখবে, তাহলে কত হবে? 3টার ঘন্টা বাজতে সময় লাগবে কত? 4 সেকেন্ড, 4 সেকেন্ডই লাগবে। তুমি শুধু যতটার ঘন্টা লেখা আছে তার থেকে 1 কমিয়ে নেবে। 4টার ঘন্টা লেখা ছিল, তুমি 1 কমিয়ে নিলে 3টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগবে, তাই তো? এবার লেখা আছে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে, তাহলে 1টার ঘন্টা বাজতে কত লাগবে? 4 বাই ওই নিয়ম 4/3 সেকেন্ড। তোমাকে উত্তর বের করতে হবে 8টার ঘন্টা। 4-এর বদলে হয়ে যাবে কত? 4-এর বদলে আমি ধরবো 3, আর 8-এর বদলে 1 কমালে কত হবে? 7। তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7 হয়, তাহলে 7 দিয়ে বের করবো। 7টার ঘন্টা বাজতে সময় লাগবে 4/3 গুণ 7। তো উপরে তার সাথে 28, নিচে 3, সমস্ত ভাঙলে কত হয়? 3 নং 27, 9 পূর্ণ 1/3, 9 পূর্ণ 1/3 সেকেন্ড আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার এ। আশা করি সবাই তোমরা বুঝতে পারলে কি বললাম। যতটার ঘন্টা লেখা থাকবে তুমি শুধু তার থেকে 1 কমিয়ে দেবে, 1 কমিয়ে দিয়ে তারপর ঐকিক নিয়মে করবে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। 841/2025 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? লেখা আছে 841/2025 এর, এই সংখ্যাটার এর বর্গমূলকে, বর্গমূলের অর্থ কি? বর্গমূলের অর্থ রুট। তাহলে 841/2025 এর বর্গমূল হয়ে গেল, তাই না? রুট মানে কি? বর্গমূল। এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে, আমি জানি না, ধরলাম আমি এক্স দিয়ে গুণ করব। তো 841/2025 এর বর্গমূলকে এক্স দিয়ে গুণ করলে গুণফল কত হবে? দেখা আছে গুণফল 1 হবে। গুণফল কত হলো? 1। আশা করি তোমরা বুঝতে পারলে। 841/2025 এর বর্গমূলকে, বর্গমূলের অর্থ রুট, বর্গমূলকে কত দিয়ে গুণ করলে, আমি ধরে নিলাম এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, সমান সমান 1। সমাধান করলে উত্তর হয়ে যাবে। 841 এর রুট কত? 29, 29, 841 কত কত 2025 হয়? 4 5 20, 45, 45, 4025 গুণ এক্স সমান সমান 1, তাই তো? এক্স এর মান বের করতে হবে। এক্স সমান সমান ওই পাশে একই রইলো, আর এটা 29/45 যে আছে গুণ সম্পর্কে আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। ভাগ হওয়া মানে উল্টিয়ে যাবে, মানে গুণ দিয়ে এই পাশে যা আছে সেটা উল্টে যাবে, তাই তো? মানে এই পাশে যেমন গুণ চিহ্ন 29/45 আছে, সেটা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে? 45/29। তাহলে সমান সমান উপরে কত হয়? 1 দিয়ে গুণ করলে 45কে 45, নিচে 29, 45/29। তাহলে অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত, মূল্যের অনুপাত কত? মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে 2, 3, 5, মূল্যের অনুপাত তোমাকে বের করতে হবে। আগে লিখে নেই। একটা ছিল 1 টাকা, 1 টাকাকে আমি 100 পয়সা লিখে নিলাম একবারে। 100 পয়সা, তারপরে আছে 50 পয়সা, তারপরে আছে 25 পয়সা। এত কিসের অনুপাত দেওয়া আছে? মুদ্রার অনুপাত। মুদ্রা বলতে কয়েন। মুদ্রা তোমরা মনে রাখবে, মুদ্রা মানে কয়েন। কয়েনের সংখ্যার অনুপাত দেওয়া আছে, মানে কয়টা করে কয়েন। মুদ্রা মানে কি? আমরা যে কয়েন ব্যবহার করি, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, মুদ্রা মানে কয়েন। তো কয়েনের অনুপাত দেওয়া আছে, তো কয়েন লিখলাম। কয়েন কয়টা দেওয়া আছে? কয়েন দেওয়া আছে
কয়েন দেওয়া আছে 2:3:5। মানে কি, যদি 100 টাকার কয়েন থাকে দুইটা, 100 পয়সার কয়েন থাকে যদি দুইটা, তাহলে 50 পয়সার কয়েন আছে তিনটা, 25 পয়সার কয়েন আছে পাঁচটা। কয়েনের অনুপাত দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কিসের অনুপাত? মূল্যের অনুপাত। মূল্য মানে দাম, মূল্যের অনুপাত। মূল্য মানে কি? মূল্য বা দাম। মূল্যের অনুপাত, মূল্য বা দাম। তোমাকে এই কয়েন আর যে মূল্য আমি লিখলাম, মূল্য আর মানে কয়েন লিখলাম আর একটা দাম লিখলাম, এটার মধ্যে এই দুটোর মধ্যে একটা দেওয়া থাকবে আর একটা চাইবে। দেখো এটা বোঝো, 100 পয়সার কয়েন দুইটা আছে তোমার কাছে, তাহলে মোট কত আছে মূল্য তোমার কাছে? 100 পয়সার কয়েন দুইটা আছে, তাহলে মোট আছে আমার কাছে 200 পয়সা। তারপরে দেখো 50 পয়সার কয়েন কয়টা আছে? তিনটা কয়েন আছে। 50 পয়সা তিনটা কয়েনে কত হয়? 150 পয়সা। তারপরে দেখো 25 পয়সার কয়েন আছে আমার কাছে পাঁচটা, তাহলে পাঁচটা 25 পয়সায় কত হয়? 5×25 125 পয়সা। হয়ে গেল মূল্যের অনুপাত 200:100:150:125। 25 দিয়ে কাটো 8, 25 দিয়ে কাটো 6, 25 দিয়ে কাটো 5। 8:6:5, 8:6:5। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। দেখো নেক্সট, ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। আমি এগুলো অনেক প্রসেস আছে, কেউ কেউ ভাগ করে করতে পারো, কেউ কেউ নিচে সমান করে করতে পারো। নিচে সমান করে করলে অনেক বড় হয়ে যাবে এই অঙ্কটা। কেউ কেউ আছে ভাগ করে দশমিকের পরে 1-2 ঘর আনবে, ভাগ করে করতে পারো। আমি এটা গ্যাপ সমান করে করব। দেখো একটা তোমাদের বোঝাচ্ছি, এটা হয়তো তোমাদের অনেকের কাছে নতুন প্রসেস। একটা আছে 5/7, একটা আছে 9/13, একটা আছে 2/3, একটা আছে 8/11। এই অঙ্কের আরেকটা ভালো আছে, সেটা অপশন টেস্ট। অপশন টেস্টেও হয়, আমি অপশন টেস্ট করলাম না, তোমরা তো অপশন টেস্ট পারো, যে কোনাকুনি গুণ করে যেভাবে অপশন টেস্ট করতে হয়, সেটা যদি এরপরে একটা পেজ নিয়ে আমি দেখাতে পারি অবশ্যই দেখিয়ে দেবো। বা এই প্রসেসটাও ভালো, দেখে নাও, গ্যাপ সমান করার প্রসেস। দেখো এদিকে কতর গ্যাপ? 5 আর 7, 2 এর গ্যাপ। কতর গ্যাপ এদিকে? 9 আর 13, 4 এর গ্যাপ। 5 আর 7, 2 এর গ্যাপ। 9, 13, 4 এর গ্যাপ। 2 আর 3, 1 এর গ্যাপ। 8, 11, 3 এর গ্যাপ। তাহলে এদিকে 2 এর গ্যাপ, 4 এর গ্যাপ, 1 এর গ্যাপ, 3 এর গ্যাপ। যে গ্যাপগুলো যে আসলো, গ্যাপের আমি লসাগু করব। গ্যাপ এর লসাগু। গ্যাপ কত ছিল? গ্যাপ ছিল 2, 4, 1, 3। এদের লসাগু হবে 12। গ্যাপের লসাগু কত হবে? 12। বুঝতে পারলে? গ্যাপের লসাগু কত হলো? 12। এবার কি করবে? তুমি গ্যাপ সমান করবে। তার মানে কি, এই জায়গায় ছিল কত? দেখো 2। এই 2 দিয়ে এই গ্যাপ লসাগু যে ছিল 12, এটাকে ভাগ করে দেবে। তোমার গ্যাপের লসাগু কত বের করলে? 2, 4, 1, 3 এর লসাগু বের করলে 12। এবার এই 2 দিয়ে এই 12কে ভাগ করে দেবে, কত আসবে? 6। তাহলে উপরে ওইটাকে 6 দিয়ে গুণ করবে, নিচেও 6 দিয়ে গুণ করবে। এবার সেম ভাবে দেখো, এই যে কত ছিল? 4। এই 4 দিয়ে এই লসাগুকে ভাগ করে 12কে ভাগ করে দেবে, কত আসবে? 3, 4, 12, 3। উপরেও 3 দিয়ে গুণ করবে, নিচেও 3 দিয়ে গুণ করবে। সেম 1 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 12ই হয়। এদিকে উপরেও হবে গুণ 12, নিচেও হবে গুণ 12। 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 4, উপরেও গুণ 4, নিচেও গুণ 4। গুণ করলেই হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা নেই। উপরে 5, 6, 30, নিচে 6, 7, 42। উপরে 3 নং 27, 3, 13, 39। 12 দোকানো 36, 3, 12, 48, 4, 8, 32, 4, 11, 44। দেখো 30 থেকে 42, 12র গ্যাপ। 27 থেকে 39, 12র গ্যাপ। 36 থেকে 48, 12র গ্যাপ। 32 থেকে 44, সব গ্যাপ দেখো সমান, 12র গ্যাপ। তোমাকে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাতে হবে। এবার তুমি চাইলে উপরের সংখ্যা দেখতে পারো, বা তুমি চাইলে নিচের সংখ্যা দেখতে পারো, যা দেখবে তাই হবে। তুমি যেটা ধরে করবে সেটাই হবে। তুমি যদি চাও উপরের সংখ্যা ধরে করবে তাও হবে, তুমি যদি চাও নিচের সংখ্যা ধরে করবে তাও হবে। প্রথমে যদি তুমি উপরের সংখ্যা ধরে করো, উপরে কত ছিল দেখো? 30, 27, 36, 32। তাহলে তোমাকে সাজাতে হবে ছোট থেকে বড়। তোমাকে সাজাতে হবে কি? ছোট থেকে বড়। ছোট কোনটা? ছোট কোনটা? 30, 27, 36, 42। ছোট 27। 27 মানে কত?
27-এর সামনে কত? 27 মানে 9/13, সবার থেকে ছোট 9/13। 9/13 দিয়ে কোনটা শুরু দেখো? 9/13 দিয়ে একটাই শুরু। 27-এর থেকে একটু বড় কোনটা? 27 বাদে বাকি তিনটা যে আছে 30, 36, 32, এদের মধ্যে ছোট কোনটা? এদের মধ্যে ছোট 30, মানে 5/7। তো উল্টা পাল্টা দেওয়া আছে 27। একটু দাঁড়াও, সব থেকে ছোট 27/39, 9/13, তারপরে 30। আমি তো আমার ক্রমগুলো লিখে নিই, তারপর আমি দেখবো আমার ভুল হলো নাকি বইয়ে ভুল দেওয়া আছে। আগে আমি আমারটা লিখে নেই, এই জায়গায় লিখেছি, লিখি, এটা মুছে দিলাম। দেখো সব থেকে ছোট কোনটা হচ্ছে আমার। তুমি উপরে দেখলেও হবে, নিচে দেখলে হবে। যদি উপরে দেখো তাহলে সবগুলোর উপরে দেখবে, যদি নিচে দেখো তাহলে সবগুলোর নিচের সংখ্যাগুলো দেখবে। উপরে সব থেকে ছোট কোনটা দেখো? উপরে আমি ধরলাম 30, 27, 36, 32, সব থেকে ছোট 27। 27 মানে ছোট কত? 9/13। বাকি রইলো 30, 36, 32, এদের মধ্যে ছোট 30, মানে 5/7। বাকি রইলো 32 আর 36, ছোট কোনটা? 32, 32 মানে 8/11। আর সব থেকে বড় কোনটা? উপরের 36, 36 মানে 2/3, 2/3। এবার আমি একটু ঠিক করে দেখি ঠিক আছে কিনা, চেক করে দেখি। তোমরা কোনাকুনি গুণ করে চেক করতে পারো। এইভাবে দেখো, এই 7 আর 9 গুণ করলে কোনাকুনি হবে। 7 আর 9 গুণ করলে হবে 63, এই জায়গায় আসবে 63, 5 তেরং 65। 7 নং 63, 5 তেরং, এটা বলো ঠিক আছে। 5 11 55, 7 8 56, 5 11 55, 7 8 56, এটাও ঠিক আছে। 11 2 22। কি ভুল করলাম কোনো জায়গায়? 8/11, 4 32, 2/3। হ্যাঁ, এটা আমি ভুল লিখেছিলাম, তার জন্য তো ভুল হচ্ছে বারে বারে। 12 দিয়ে গুণ করলে হচ্ছে, দুটো ভুল লিখেছিলাম, 24, এটা হবে 36, 12 গ্যাপ। এবার তোমাদের ছোট বড় দেখতে হবে, সম্পূর্ণটা উল্টে যাবে। এবার আমার ভুল হয়েছিল, সরি। প্রসেস ঠিক আছে, কোনটা একটু ভুল হয়ে গেছিল। যাই হোক, দেখো সব থেকে ছোট কোনটা? 30, 27, 24, 32। সব থেকে ছোট 24। 24-এর সামনে কোনটা আছে? 2/3, 2/3 সব থেকে ছোট। 24 এটা শেষ, 2/3 হয়ে গেছে। তারপরে বাকি রইল কত? 30, 27, 32, ছোট কোনটা? ছোট 27। 27 মানে কত? 9/13। তারপরে আসবে 9/13, এটাও হয়ে গেল। তারপরে বাকি রইল 30 আর 32। 30 আর 32 মানে ছোট কোনটা? 30 মানে 5/7, 5/7। তারপরে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় 32, 32 মানে 8/11। এবার দেখো, এবার ঠিক আছে, 2/3, তারপরে 9/13, 5/7, 8/11। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। প্রথমে আমাদের ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়ে গিয়েছিল, তাছাড়া অঙ্কের প্রসেসে কোনো ভুল নেই, একটা ভালো প্রসেস, তোমরা সবাই মনে রাখার চেষ্টা করবে। নেক্সট অঙ্ক দিতে যাচ্ছি। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9, 315 দিয়ে আগে ভাগ করে নাও। 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 বার যাবে। 3 315, 9 3 300, 900, 3 15 45, 945। 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 5 4 গেলে 5, বাকি একটা 9 নামাও। এবার একবারই যাবে, দুইবার যাবে না, দুইবার 600 হয়ে যাবে। একবার দিলে 315, বিয়োগ করো 9 থেকে 5 গেলে 4, 4 থেকে 1 গেলে 3, 5 থেকে 3 গেলে 2, আর একটা 9 নামাও। 300 তো 7 বার যাবে,
7 300 2100 7 15 105 2205 বিয়োগ করো। 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 5 গেলে 4, 4 থেকে 0 গেল 4, 3 থেকে 1 গেলে 3 থেকে 2 গেলে 1, 144। এবার 315 দিয়ে যদি আমি 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যাকে ভাগ করি, তারপরে আমার ভাগশেষ থাকছে 144। তার মানে কি এই সংখ্যা থেকে এবার আমাকে 140 বিয়োগ করতে হবে, তাই তো? কারণ যদি আমি এর সঙ্গে এর গ্যাপটা নিয়ে যোগ করি তাহলে তো সংখ্যা বড় হয়ে যাবে। আমাকে বের করতে হবে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 315কে ভাগ যায়। আমি সব থেকে বড় সংখ্যা ধরে নিয়েছি আগে 5টা 9, আর ভাগশেষ আসলো কত 144, তাই না? তার মানে কি 315 দিয়ে এই 315 দিয়ে এই 9 কে ভাগ করার পরেও 144 বেশি হচ্ছে। তার মানে 144 আমার কম থাকলেই চলতো, মানে 144 যদি আমার কমও থাকতো তাও আমার 315 দিয়ে ভাগ যেত। তার জন্য আমি এবার কি করব, 144 কমিয়ে দেব। 5টা যে 9 ছিল তার থেকে ভাগশেষটা 144টা আমাকে বিয়োগ করে দিতে হবে। 5 5 8 9 9 9 9 8 5 5 9 9 8 5 5 অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। নেক্সট অঙ্ক, সরল অঙ্ক একটা। মধ্যের চিহ্নটা বোঝা যাচ্ছে না, যোগ আছে না ভাগ আছে? এই চিহ্নটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক, যোগ নাকি ভাগ। আগে লিখি একটা, হাফ ভাগ ধরে করি, মনে হচ্ছে ভাগ আছে, মনে হচ্ছে ভাগ আছে। আগে করে নেই, হাফ ভাগ হাফ এর হাফ, বাই দেওয়া হাফ যোগ হাফ এর হাফ, এমন আছে। ভাগ চিহ্ন দেওয়া আছে, কারণ যদি ভাগ চিহ্ন না থাকতো ওই জায়গায় যদি যোগ চিহ্ন থাকতো, যদি সাপোজ এটা যোগ চিহ্ন থাকতো তাহলে উপরে আর নিচে সেম থাকতো, সেম থাকলে কাটাকাটি হয়ে উত্তরে যেত 1। সাপোজ যদি এটা ভাগ না থেকে যোগ থাকতো, যদি আমি একটা যোগ ধরতাম, দেখো উপরে আর নিচে তো সেম আছে, হাফ যোগ হাফের হাফ, উপরেরটা নিচেটা কাটা যেত, কাটা কি উত্তর কত হতো 1, কিন্তু এক তো অপশনে নেই, তার মানে এটা কি আছে, ভাগ আছে। তো হয়ে গেছে, দেখা যাচ্ছে না তাই ঠিকঠাক। এটাকে সমাধান করতে হবে এবার। উপরে দেখো, উপরের আলাদা সমাধান, নিচের আলাদা সমাধান। উপরে ভাগের কাজ আগে না এর কাজ আগে? সবসময় আগে এর কাজ, ভাগের আগে এর কাজ। তাহলে উপরে এর কাজ আগে, ব্র্যাকেট খুলে দিলাম, ভালো হবে বুঝতে। উপরেও আগে এর কাজ, নিচেও যোগ আর এর আগে এর কাজ, তাই তো? তাহলে উপরে এর কাজ করো আগে। উপরে হবে হাফ ভাগ, এর মানে কি, এর মানে গুণ, গুণ মানে উপরে গুণ করলে এককে 1, নিচে 2 গুণ করলে 2 গুণ 4, 1/4। নিচেও সেম, প্রথমে হাফ ছিল, হাফ লিখলাম, যোগ নিচে হাফ এর হাফ, হাফের হাফ আবার সেম ভাবে এর কাজ মানে গুণ, উপরে এককে 1, নিচে 2 গুণ 4, 1/4, তাই তো? উপরে আমি ভাগ করি, ভাগ মানে কি উল্টে দিয়ে গুণ, হাফ লিখলাম, ভাগ মানে উল্টে দিয়ে গুণ, উল্টে যাবে, 4/1 হয়ে যাবে, তাই তো? আর নিচে যোগ হবে, 4 আর 2 লসাগু 4, 4 দিয়ে 2 কে ভাগ করলে হবে 2 দিয়ে 4 ভাগ করলে 2 দিয়ে 2 যোগ 4 দিয়ে 4 ভাগ করলে হয় 1, এককে 1 সমান 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 সমান। উপরে কত রইলো, 2 দিয়ে 4 কাটা যায়, কাটলে কত হয় 2, মানে উপরে কত রইলো, উপরে 2 অক্ষে 2, এই 1 না কাটলে হয়, উপরে রইলো 2, নিচে কত রইলো, নিচে রইলো 2 একে 3/4। তাহলে উপরে 2 উপরে রাখলাম, আর নিচে 3/4, উল্টে গুণ হয়ে যাবে, মানে 3/4 যা আছে ভাগে, এটা উপরে এসে উল্টে যাবে, মানে কত হয়ে যাবে 4/3। কাটাকাটি করলে যাবে না, উপরে 4 দোকান 8/3, সমস্ত আনলে হবে 3, 3 দোকান 6, 6,
3 দোকানে 6, 2 8, হ্যাঁ 2 পূর্ণ 2/3, 2 পূর্ণ 2/3 অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, কিছু অনুপাত তোমাকে বের করতে হবে, বেগের অনুপাত। এটা উল্টা পাল্টা হয়ে যায়, 1:12, 12:1, তাই উত্তর তো এটা 1:12 আছে, মানে অপশন তো একটাই আছে, কিন্তু কারো কারো উল্টো পাল্টা হয়ে যায়, তো আমি একটু বুঝিয়ে দিই। সাপোজ মনে করো এটা একটা ঘড়ি, 12 লেখা, 6 লেখা, 3 লেখা, 9 লেখা। যেমন আরেকটা ঘড়ি, 12, 6, 9, 3। এটা ঘন্টার কাঁটা ধরলাম, ছোট্ট একটু ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। এটা ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। এবার দেখো, তোমাকে বেগের অনুপাত বের করতে হবে, স্পিডের অনুপাত। তোমরা নর্মালি জানো কোনটা স্পিড বেশি হয়, বড় কাঁটাটার স্পিড বেশি হয়, তাই তো? মানে কি, সাপোজ মনে করো একটা বাজবে, যায় এই জায়গায় 1 আছে, এই জায়গায় 2 আছে, তাই তো? 12টার থেকে 1টা বাজতে কয় ঘন্টার প্রয়োজন? 12টার থেকে 1টা বাজতে 1 ঘন্টার প্রয়োজন। মানে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যাবে হলো কয় ঘর? 1 ঘর। ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যায় 1 ঘর। আর মিনিটের কাঁটা ওই সেম, মনে করো এই জায়গায় মিনিটের কাঁটা আছে, 12টা বাজে, 1টা বাজতে বাজতে 1টা বাজতে বাজতে মনে করো এই জায়গায় 2টা কাঁটা, মনে করো 2টি একসঙ্গে আছে, একসঙ্গে আছে, তাই তো? এবার যখন 1টা বাজবে, 1টা বাজতে বাজতে ঘন্টার কাঁটাটা মাত্র এই জায়গায় আসবে, কিন্তু মিনিটের কাঁটাটা সম্পূর্ণ এক পাক ঘুরে আবার এই জায়গায় আসবে, তাই তো? মানে ঘন্টার কাঁটা যাবে কয় ঘর? ঘন্টার কাঁটা আসবে শুধু 12 থেকে 1, মানে 12টা বাজছিল আগে, এখন 1টা বাজবে, 12 থেকে 1 ঘর, মানে ঘন্টার কাঁটা যখন যাবে 1 ঘর, ঘন্টার কাঁটা যখন যাবে 1 ঘন্টায় 1 ঘর, ওই মিনিটের কাঁটা সেম ওই 1 ঘন্টার মধ্যেই এই 12 থেকে এসে আবার ঘুরে আবার আরেক ঘন্টা হতে হতে আবার এই সেম ভাবে 12-র কাছাকাছি, 12-র সামনে এসে পড়বে, মানে 12-র সঙ্গে এসে পড়বে, তাই তো? তো ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যাবে 1 ঘর, আর মিনিটের কাঁটা 1 ঘন্টায় আসবে এই 12 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 ঘরই আবার ঘুরে আসবে, তাই তো? ঘন্টার কাঁটা যে সময় যাবে 1 ঘর, মিনিটের কাঁটা ওই সেম সময় যাবে হলো 12 ঘর। তাহলে যদি সময় সেম থাকে, তাহলে বেগের সঙ্গে দূরত্বের সঙ্গে বেগ সমানুপাতিক, তার মানে কি, যে যদি সময় একই হয়, তবে যে বেশি দূরত্ব যাবে তার বেগও বেশি। তাহলে ঘন্টার কাঁটার বেগ 1, মিনিটের কাঁটার বেগ হবে 12, তো 1:12 হয়ে গেল আমার সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে। কিছু পরিমাণ টাকা সহজ সুদে 2 বছরের জন্য 720 টাকা হয়, আরো 5 বছরের জন্য এত টাকা হয়, সুদ আসল কত? তাহলে লেখা আছে আরো 5 বছর, এই কথাটা খুবই ভাইটাল, আরো 5 বছর। 2 বছরের জন্য 720 টাকা, মানে আসল প্লাস 2 বছরের যে সুদ ছিল, আসল প্লাস ওই 2 বছরের সুদ মিলে হয় 720 টাকা। বুঝতে পারলে? আসল প্লাস 2 বছরের সুদ মিলে হয় 720 টাকা। তারপরে আরো 5 বছর পরে, মানে প্রথমে তো 2 বছর ছিলই, তারপরে আরো 5 বছর পরে, তাহলে কত বছর হয়ে গেল? 5 2 7 বছর। তাহলে আসল প্লাস আগের 2 বছর প্লাস আরো 5 বছর, তাই তো? তাহলে 5 2 7 বছরের সুদ, আসল প্লাস 7 বছরের সুদ লেখা আছে কত? 1020 টাকা। চিহ্ন দ্বারা না পাল্টাতে পারো তাদেরও সমস্যা নেই, সেম জিনিস কেটে দেবে, আসল আসল কাটলাম, এই গ্যাপটা নেবে 2 আর 7, কত গ্যাপ? 5 বছরের সুদ, এদিকেও গ্যাপটা নেবে 300। তাহলে 5 বছরের সুদ 300 টাকা, 1 বছরের সুদ কত বেরোবে? 5 বছরে যদি 300 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ বেরোবে 300/5 = 60 টাকা। 1 বছরের সুদ বেরোলো কত? 60 টাকা। তোমাকে সুদের হার বের করতে হবে, তোমাকে বের করতে হবে সুদের হার। তো সুদের হার কিভাবে বের করবে? 1 বছরের সুদ কয় টাকা হলো? 60 টাকা।
এখন তোমাকে আসলটা বের করে নিতে হবে। তুমি যে কোনো একটা, যদি আমি 2 বছর ধরে করি, যদি 1 বছরে 60 টাকা হয়, 2 বছরের সুদ সমান সমান 1 বছরের সুদ 60 টাকা, 2 বছরের 60 গুণ 2 120 টাকা, তাই তো? এবার দেখো, আসল প্লাস 2 বছরের সুদ মিলে 720 টাকা দেওয়া ছিল। আসল প্লাস এই 2 বছরের সুদ, 2 বছরের সুদ আমি তো বেরই করলাম 120, তার মানে আসলের সঙ্গে 120 যদি আমি যোগ করতাম, পেতাম আমি 720। আসলের সঙ্গে যদি আমি 2 বছরের সুদ মানে 120 যদি যোগ করতাম, আসলের সঙ্গে 120 যোগ করতে পেতাম আমি 720। তাহলে আসল কত? কার সঙ্গে আমি 120 যোগ করলে 720 পাবো? 600 সঙ্গে নিশ্চয়ই বিয়োগ করতে হবে, তাই তো? বিয়োগ করলে 600 পাবো। 600 আসল মানে 600 যোগ সুদ মানে 120, এই হলো 720। তাহলে আসল আমি কত পেলাম? আসল পেলাম 600 টাকা। এবং সুদের হার বের করতে হবে। সুদের হার 600 টাকায় 1 বছরের 60 টাকা সুদ। আমি 1 বছর হিসাব করতেছি, তোমরা চাইলে আইপিটিআর ধরে করতে পারো, তাও হবে। আইপিটিআর ধরে করলেও হবে, আমি অন্যভাবে করছি, 1 বছর ধরে করলাম। মানে 1 বছরে 600 টাকা আসলের উপরে 60 টাকা সুদ হয়। আমি তাই লিখলাম, দেখো 1 বছরে 600 টাকা আসলের উপরে 60 টাকা সুদ হয়। পার্সেন্ট আনার জন্য 100% দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে 600 কাটো, 6, 6 দিয়ে 60 কাটো, 10। 10% আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার এ। নেক্সট অঙ্ক দেখো, 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক? মানে তোমাকে 1 থেকে 100-র মধ্যে যে সংখ্যাগুলো যা আছে, যেগুলো 1 2 3 4 5 6 বা যেগুলো আছে 99 98 97, তোমাকে আগে দেখতে হবে এর মধ্যে যে সংখ্যাগুলো 4 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলো তোমাকে লিখতে হবে। আবার খালি শুধু ওগুলো লিখলে হবে না, তার মধ্যে একটা করে 4 থাকতে হবে, একটা করে 4 থাকতে হবে। আগে আমি একটু বড় করে করলাম, বুঝিয়ে করি। আগে লিখে নিই 1 থেকে 100-র মধ্যে কি 4 দিয়ে ভাগ যায়? 4, 4 দোকানো 8, 3 4 12 লিখলাম ফটাফট, তোমরা স্কিপ করে নিও। 16, 20, 24, 28, 32, 36, 40, 44, 48, 52, 56, 60, 64, 68, 72, 76, 80, 84, 88, 92, 96, 100। 1 থেকে 100-র মধ্যে আমি সব সংখ্যা লিখে নিলাম যেগুলো 4 দ্বারা ভাগ যায়। লিখে নিলাম আমি 1 থেকে 100-র মধ্যে 25টা সংখ্যা যেগুলো 4 দিয়ে ভাগ যায়। এবার আমাকে দেখতে হবে এমন এমন কোন সংখ্যা আছে যেগুলোর মধ্যে একটা অঙ্ক 4, সংখ্যাটির মধ্যে একটি অঙ্ক 4, মানে যেটার মধ্যে 4 আছে। দেখো এটার মধ্যে 4 আছে, একটাই অঙ্ক। এগুলোর মধ্যে 4 নেই, 4 নেই। এটার মধ্যে 4 আছে, 4 নেই, 4 নেই, 4। এটার মধ্যে 4 আছে, এটার মধ্যে 4 আছে, 4 আছে, 4 নেই, নেই। এটার মধ্যে 4 আছে একটা, এটার মধ্যে 4 নেই, 4 নেই, 4 নেই, 4 নেই। এটার মধ্যে 4 আছে, এটার মধ্যে নেই, এটার মধ্যে নেই। 8 4 নেই। তাহলে কয়টা হলো টোটাল? মানে এই কোনগুলো আমি কোনগুলো গোল করলাম? প্রথমে তো আমি 1 থেকে 100-র মধ্যে যতগুলো সংখ্যা আছে 4 দিয়ে ভাগ যায়, প্রথমে আমি সবগুলো সংখ্যা লিখে নিলাম। তারপর আমি কি করলাম? তারপর আমি করলাম যে সংখ্যাগুলো আমি লিখলাম, তার মধ্যে যেগুলোর মধ্যে 4 একটা অঙ্ক, মানে যেগুলোর মধ্যে আমাকে 4 লিখতে হয়েছে, আমি সেগুলোকে গোল করলাম। তাহলে কয়টা সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে নিশ্চয়ই এটাও তোমরাও। তারপর দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, প্রত্যেকটির সঙ্গে এত যোগ করা হলে অনুপাত হবে 300। সংখ্যা দুটি কত? দুটি সংখ্যার অনুপাত দেওয়া ছিল 2:3, মানে একটা ধরলাম আমি 2x, একটা ধরলাম আমি 3x। প্রত্যেকটার সঙ্গে 8 যোগ করতে হবে। এর সঙ্গে আমি 8 যোগ করলাম, এর সঙ্গে আমি 8 যোগ করব, তবে অনুপাত হবে নতুন কত? 3:4। সমাধান তোমরা করতেই পারো, আমি শর্টে করবো একটু। কোনাকুনি গুণ করে দেখবো কোন পাশে x বেশি হয়। এপাশে গুণ করলে হয় 3 3 9x, এদিকে হয় 4 2 8x। আমি গ্যাপটা নেব, এদিকে 3 3 9x, এদিকে 4 2 8x, একটা x এর গ্যাপ সমান সমান। এবার এটা গুণ করো, 3 8 24, 4 8 32, কতর গ্যাপ? 3 8 24, 4 8 32, 8 এর গ্যাপ। x এর ভ্যালু বের হলো 8। সংখ্যা দুটো কত? সংখ্যা দুটো একটা ছিল 2x, x তুমি বের করলে 8, তাহলে 2x মানে কত হবে? 16। একটা সংখ্যা ছিল 3x, 3x মানে কত হবে? 3 8 24। একটা সংখ্যা 16, একটা সংখ্যা হবে 24। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর।
নেক্সট অঙ্ক দেখো, এটা একটা খুব ভালো অঙ্ক, অনেকের অসুবিধা হয়। 28টি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, লাভের শতকরা হার কত? 28টি জিনিস বিক্রি করে, এরকম অঙ্ক কেউ হয়তো পারবে, যোগ বিয়োগ করে, একটা অপশন আসবে না, অন্য অপশন দিয়ে করে দেবে, কিন্তু কনসেপ্ট আমি তোমাদের একটু বোঝাচ্ছি যে একবারই হয়ে যাবে, ভুল হবে না। এক ব্যক্তি, প্রথমে আমি লিখে নেব কি 28টি জিনিস বিক্রি করে, তাহলে 28টি জিনিস কি করলো, বিক্রি করলো, এসপি লিখলাম, বিক্রয় মূল্য। 28টি জিনিস বিক্রি করলো, এবার 28টি জিনিস বিক্রি করে তার 4টি জিনিসের বিক্রয় মূল্য, 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান লাভ করলো। দেখো একটা জিনিস বোঝো তোমরা, সে লেখা আছে 28টা জিনিস বিক্রি করেছে, তাই তো? এবার 28টা জিনিস বিক্রি করতে হলে তাকে তো প্রথমে 28টা জিনিস কিনতে হতো না, এমনি বিক্রি করে দেবে? এমনি তো বিক্রি করবে না। 28টা জিনিস যে বিক্রি করলো, এই 28টা জিনিস বিক্রি করার জন্য তাকে সবার প্রথমে 28টা জিনিস কিনতে হয়েছিল। আমি সবার প্রথমে লিখবো আমি 28-এর সিপি, মানে এই জায়গায় যত এসপি থাকবে আমি তার ক্রয় মূল্য এই জায়গায় লিখে নেবো। মানে 28টা জিনিস যদি বিক্রি করতে হয় তাহলে আমাকে 28টা জিনিস আগে কিনতে হয়েছিল। যদি এই জায়গায় 30 এসপি থাকতো আমি 30 সিপি লিখতাম, যদি এই জায়গায় 100 এসপি থাকতো আমি জায়গায় 100 সিপি লিখতাম। মানে যতগুলো জিনিস আমি বিক্রি করলাম ততগুলো জিনিস আমাকে কিনতে হবে। 28টা যদি আমি বিক্রি করে থাকি তাহলে প্রথমে তো আমাকে 28টাকে কিনতে হবে, এটা লিখলাম। তারপরে কি লেখা আছে, 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ হয় তাই প্লাস দিলাম, ক্ষতি হলে মাইনাস দিতাম। কি লাভ হয়, 4টি জিনিসের বিক্রয় মূল্য, 4টা জিনিসের বিক্রয় মূল্য লাভ হয়, মানে এসপি লাভ হয়। যদি লেখা থাকতো 4টি জিনিসের ক্রয় মূল্য লাভ হয় তাহলে আমি 4 সিপি লিখতাম। আশা করি বুঝতে পারলে এটুকু। তারপরে এসপি এক পাশে আনি, এ পাশে কত এসপি ছিল আগের থেকে, 28 এসপি ছিল, আর এই পাশ থেকে 4 প্লাস 4 এসপি, এটা হয়ে যাবে মাইনাস 4 এসপি। এই পাশে কত ছিল, 28 সিপি, এটা বিয়োগ করো। 28 থেকে 4 গেলে কত হয়, 24 এসপি সমান সমান 28 সিপি, মানে সিপি বাই এসপি বাই এসপি বাই সিপি যা লিখো না কেন তুমি হবে। সিপি কত ছিল, সিপির সঙ্গে কত ছিল, সিপির সঙ্গে ছিল 28, তাই 28টা বসবে সিপির কোনায়। এসপির সঙ্গে ছিল কত, 24 বসবে এসপির কোনায়, যার সঙ্গে যেটা ছিল সেটা তার কোনায় বসবে। কাটাকাটি করতে পারো, 4 দিয়ে কাটলে হয় 6, 4 দিয়ে কাটলে হয় 7। দেখো সিপি মানে ক্রয় মূল্য, মানে 60 টাকা, এসপি মানে বিক্রয় মূল্য 60 টাকা, ক্রয় মূল্য 6 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা। 6 টাকা কিনে যদি কেউ 60 টাকায় বিক্রি করে তাহলে লাভ কয় টাকা হবে, লাভ হবে 1 টাকা, তাই তো? লাভ হবে 1 টাকা। কয় টাকার উপরে 1 টাকা লাভ, সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ হয়। তাহলে 6 টাকা কিনে 60 টাকায় বিক্রি করলাম, মানে 1 টাকা লাভ। কয় টাকার উপরে 1 টাকা লাভ, না 6 টাকার উপরে 1 টাকা লাভ। 6 টাকার উপরে 1 টাকা লাভ, পার্সেন্ট আনার জন্য 100% দিয়ে গুণ করতে হবে। কাটাকাটি করে নেবে তোমরা, 16 × 2/3 আসবে, অপশন নাম্বারে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, 2টি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে করে। 4টি লোক 4টি বালক 3 দিনে করে। 1 মিনিট। দেখো 2টি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে করে। 2টি লোককে ম্যান ধরলাম, লোক প্লাস 7টা বালক একটা কাজ করে কয় দিনে, একটা কাজ করে 4 দিনে। আবার কি লেখা আছে, আবার লেখা আছে 4টা লোক প্লাস 4টা বালক সেম কাজটাই করবে কয় দিনে, 3 দিনে। আগে অনুপাতটা বের করে নিই, এটুকু তো বুঝতে পারলে। বই লেখা ছিল, মানে প্রশ্নে লেখা ছিল 2টি লোক ও 7টি বালক একটা কাজ করে 4 দিনে, আবার লেখা ছিল 4টা লোক ও 4টা বালক ওই সেম কাজটাই করে 3 দিনে। ব্র্যাকেট খুলে দাও, এদিকে তুমি করবে এই 2 দিয়ে এটাকে গুণ করবে, 3 দিয়ে এটাকে গুণ করবে, এটা গুণ করলে হয় 4 × 8 m প্লাস 4 × 7 28 b সমান সমান, এদিকে হবে 3 × 4 12 m প্লাস 3 × 4 12 b। হলো, এবার সব এম এক পাশে আনো, বি এক পাশে আনো,
একবারে নয় আমি গ্যাপটা লিখে দিলাম, তোমরা এক পাশে এনে নিয়ে তোমরা তো পারবে, আমরা লিখি করে দিই, অসুবিধা কি। এম এক পাশে আনতে হবে, বি এক পাশে আনতে হবে। এটা এই পাশে ছিল 28b, আর এই পাশ থেকে যদি প্লাস 12b এই পাশে আসে হয়ে যাবে মাইনাস 12b। তাহলে 28b মাইনাস 12b, 28টা বালক থেকে 12টা বালক বাদ দিলে কয়টা বালক থাকবে? 16টা বালক। এই পাশে আগের থেকে ছিল 12m, এই পাশ থেকে প্লাস 8m হয়ে যাবে মাইনাস 8m। তাহলে 12m মাইনাস 8m মানে কয়টা m থাকবে? 4টা m। m বাই বি, বি বাই m যা খুশি লিখবে হয়ে যাবে। বা তুমি আগে এটা লিখে নাও, কাটাকাটি যদি করে নাও, কাটাকাটি করলে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে হবে 4, 4 দিয়ে কাটলে হবে 1, মানে একটা m সমান সমান 4টা b। আমি উল্টে করে লিখলাম 1m, 1 লিখলে হয় না লিখলে হয়, 1m সমান সমান 4b, মানে একটা পুরুষ একটা লোক যে কাজ করবে সেই কাজ করতে 4টা বালক লাগবে, তাই তো? একটা পুরো লোক যে কাজ করবে সেই কাজটা করতে 4টা বালক লাগবে। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, অনুপাত আমি বের করে নিলাম। এবার দেখো লেখা আছে কি, এবার লেখা আছে তোমার যে ওই কাজটা একটি লোক কত দিনে করবে। একটি লোক কত দিনে করবে তোমাকে বের করতে হবে, একটি লোক কত দিনে করবে, তাই তো? তার আগে তোমাকে বের করতে হবে কি, তার আগে তোমাকে এগুলো এই যে দুইটা যে ছিল সামনে আর পিছনে যে কোনো একটাকে ধরে তোমাকে একটু বের করে নিতে হবে। আমি যদি পিছনেরটা ধরি বা সামনেটা তুমি ধরতে পারো, পিছনেরটা কি ছিল? 4টা লোক প্লাস 4টা বালক মিলে 3 দিনে করে। 4টা লোক প্লাস 4টা বালক মিলে 3 দিনে করে, তাই তো? এবার 4টা লোক প্লাস 4টা বালক দেখো, ওই জায়গায় এম আছে, লোক আছে, এটাকে আমি সব লোকে নিয়ে আসবো। প্রথমে এই জায়গায় তো লোক আছে, এটাকে সব আমি লোকে নিয়ে আসবো। প্রথমে 4টা লোক, 4টা লোকই লিখবো, কোনো সমস্যা নেই। এর বালকগুলোকে আমি লোকে নিয়ে আসবো, সব আমাকে এম এ আনতে হবে। এই জায়গায় এম এ ছিল, এই জায়গায় এম এ ছিল, তো এই জায়গায় আমাকে সবগুলোকে এম এ আনতে হবে। এমটাকে আমি এম এ লিখে দিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু বিটা যেটা আছে বি কে আমি এম এ আনবো। তাহলে 4টা বালক মানে কয়টা লোক? 4টা বালকের বদলে আমাকে লোক আনতে হবে। 4টা বালক মানে কয়টা লোক? 4টা বালক মানে দেখো লেখা আছে 4টা বালক মানে একটা লোক। তাহলে 4টা বালকের বদলে আমি কত লিখবো? 4টা বালকের বদলে লিখবো একটা লোক, তাই তো? 4টা বালকের বদলে একটা লোক, আমি এই জায়গায় লিখলাম 4টা বালকের বদলে একটা লোক। তাহলে কয়টা লোক হয়ে গেল? টোটাল 5টা লোক। মানে 5টা লোক কাজ করে কয় দিনে? 3 দিনে। একটা লোক কত দিনে করবে? 5টা লোক কাজ করে 3 দিনে, একটা লোক কত দিনে করবে? m1d1 করলে হয়ে যাবে। m1d1 সমান সমান m2d2। প্রথমে লোক কয়জন ছিল? লোক ছিল প্রথমে 5 জন। কয়দিন লাগতো? লোক ছিল 5 জন, দিন লাগতো 3 দিন, সমান সমান m2। পরে কয়জন লোক? পরের লোক আমার শুধু একজন, কয়দিন লাগবে আমি জানি না। তাহলে এই পাশে গুণ করলে x অক্ষে x, এই পাশে গুণ করলে 3 5 15। তাহলে যদি একটা লোক ওই কাজটা করতে চায় তাহলে তাদের সময় লাগবে কয়দিন? 15 দিন। অপশন নাম্বার সি। কিছু কিছু লোক তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যারা দেখলে, অবশ্য যারা না বুঝবে তারা কমেন্ট করে জানাবে। আমি পরে এই টাইপের অঙ্ক একদম ডিটেলসে ভালো করে একটা আলাদা সেট নিয়ে আসবো, শুধু এই টাইপের অঙ্ক থাকবে। তো তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। দেখ নেক্সট অঙ্ক দেখো, 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারে। প্রতি কেজি চিনির আসল মূল্য কত? আসল মূল্য মানে প্রকৃত মূল্য, আসল মূল্য মানে প্রকৃত মূল্য। তোমাকে প্রকৃত মূল্য বের করতে হবে, মানে আগের মূল্য বের করতে হবে। যাই হোক, এটা তোমরা অনেক প্রসেসে করো, যদি কেউ না পারো তবে আমার প্রসেসটা একবার দেখে নিও, মনে থাকবে, মনে থাকার মতো প্রসেস। প্রথমে তুমি যত টাকা আছে লিখবে, তার সঙ্গে যত পার্সেন্ট আছে লিখবে। প্রথমে কত টাকা আছে দেখো, 160 টাকা লেখা আছে আর 20% আছে। তো প্রথমে তুমি সবার প্রথম কাজ 160 টাকার 20% বের করে নেবে। প্রথমে যত টাকা ছিল আর যত পার্সেন্ট ছিল, অত টাকার অত পার্সেন্ট বের করে নিতে হবে এই টাইপের অঙ্কে। তো 160 টাকার 20% আমি বের করবো, 32 টাকা হবে। আমি করে দিই 160 টাকার 20% মানে কি? 20/100, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, সহজ কোনো 32 টাকা হলো। এটুকু বুঝতে পারলে? কয় টাকা হলো? 32 টাকা হলো। এটুকু নিশ্চয়ই বুঝতে পারলে নিশ্চয়ই। যত টাকা ছিল তার পার্সেন্টটা বের করলে। এবার যত কেজি জিনিস বেশি বা কম পাওয়া যায় অত কেজি ধরবে। কয় কেজি বেশি পাওয়া গিয়েছিল? 2.5 কেজি। কয় কেজি ছিল? 2.5 কেজি। 2.5 কেজি মানে কত? 5/2 কেজি। 2.5 কেজি মানে কত? 5/2, সমস্ত বাংলা কত হয়? 5/2, তাই তো? তাহলে 5/2 কেজির দামই এই 32 টাকা। যত কেজি বেশি বা কম পাওয়া যাবে অত কেজির দামই মাত্র যে বের করলাম অত টাকা। তাহলে কত কেজি বেশি বা কম পাওয়া যাবে? 2.5 কেজি। 2.5 কেজি মানে 5/2 কেজি। তাহলে 5/2 কেজির দামই 32 টাকা।
এটুকু তোমরা বুঝতে পারলে। 5/2 কেজির দামই 32 টাকা। তোমাকে 1 কেজির দাম বের করতে হবে। 1 কেজির দাম কত হবে? 1 কেজির দাম হবে 32 থাকবে। এই 5/2 এর পাশে ভাগ হয়ে যাবে, মানে উল্টে গুণ হয়ে যাবে। ভাগ হওয়া মানে উল্টে গুণ হয়ে যাওয়া। 2/5 কাটাকাটি যাবে না, একটু সমস্যা আছে, কাটাকাটি যাবে না। উপরে থাকবে 32 = 64/5। 64/5 64/5 বের করলে এটা তো তোমার বেরোলো, এটা হলো তোমার বর্তমান মূল্য। এটা কি বেরোলো? এটা বর্তমান মূল্য বেরোলো তোমার। তার মানে কি বর্তমান যে চিনির দাম আছে সেটা 64/5, মানে 12 টাকা 80 পয়সা হবে হয়তো। বুঝতে পারলে কি বললাম? তুমি যেটা প্রথমে বেরোবে সেটা বর্তমান মূল্য তোমার বেরোলো। কি বেরোলো? বর্তমান মূল্য। মানে 20% হারে দাম কমছে, মানে দাম কমার পরে তোমার মূল্য বেরোলো এইটা 64/5, মানে 12 টাকা 80 পয়সা। দাম কমার পরে মূল্য তোমাকে বের করতে হবে আসল মূল্য, মানে দাম কমার আগে যে মূল্যটা ছিল তোমাকে সেটা বের করতে হবে। এটা কি ছিল? এটা বেরো তোমার বর্তমান মূল্য। আচ্ছা, একটা প্রশ্ন ধরলাম, আসল মূল্য মানে সবসময় তো প্রথমে তো 100% থাকে। প্রথমে কত পার্সেন্ট থাকে? কোনো জিনিসের দাম 100% থাকে, সেটাকে তুমি যদি 20% কমিয়ে দাও তাহলে কত পার্সেন্ট রইলো? 80%। তাহলে বর্তমান মূল্য কত? 80%। প্রকৃত মূল্য কত হয় সবসময়? প্রকৃত মূল্য সবসময় 100% হবে, তাই তো? প্রকৃত মূল্য সবসময় 100%। প্রকৃত মূল্য মানে প্রথমে দাম ছিল 100%, তুমি সেটাকে 20% দাম কমিয়ে দিলে তাহলে কত হলো? তাহলে বর্তমান মূল্য হলো 80%। এই বর্তমান মূল্য মানে এই 80% মানে দেওয়া আছে 64/5 টাকা। বর্তমান মূল্য তোমার 80%, এই 80%-এর দামই দেওয়া আছে কত টাকা? 64/5 টাকা। নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা? তা তোমাকে বের করতে হবে প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য মানে কত? 100%। তাহলে 1% মানে 64/5। এই 80টা ভাগে যাবে, ভাগে মানে নিচে গুণ হয়ে যাবে, 82। তোমাকে বের করতে হবে প্রকৃত মূল্য মানে 100%। 100% মানে 64/5 গুণ 80, উপরে যাবে গুণ 100। মানে 80% মানে এত, 100% মানে কত? দেখো এই অঙ্কটা তো ঝামেলা হতো না যদি এই জায়গায় 64/5 না হয়ে কোনো সাধারণ একটা সংখ্যা আসতো, মানে বাই দিয়ে না থাকতো, তবে এই অঙ্কটা তোমরা মুখে মুখে করতে পারতে। কিন্তু এই বাই থাকার জন্য একটু তোমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে। এই নিয়মটা কিন্তু মনে রাখার জন্য সব থেকে বেস্ট নিয়ম। তাছাড়া অনেক নিয়ম থাকতে পারে, এর থেকে অনেক শর্ট নিয়ম আছে, ওগুলোও ভালো। কিন্তু তোমরা যদি মনে রাখতে চাও, তোমরা যদি শুরু করো মাত্র, এই নিয়মটা অনেক ভালো। কাটাকাটি করবে, 0 কাটলে 8 দিয়ে 64 কাটলে হবে 8, 5 দিয়ে 10 কাটো 2, কত হয়? 8 2 16 টাকা। তাহলে তার মানে কি প্রথমে মূল্য ছিল কয় টাকা? 16 টাকা। প্রথমে মূল্য ছিল 16 টাকা, এবার 20% কমে গিয়ে বর্তমানে মূল্য হয়ে গেছে কত টাকা? ওই যে 64/5 মানে 12 টাকা 80 পয়সা। আশা করি বুঝতে পারলে তোমরা সবাই। না বুঝলে একটু ব্যাক করে আবার বুঝে নেবে। খুব কমন টাইপের একটা অঙ্ক, সব পরীক্ষায় একটা না একটা থাকবে এই টাইপের অঙ্ক। জল খেয়ে নেই। নেক্সট দেখো, সকাল 10টার সময় আর দেখো সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিমি ঘন্টা 4 কিমি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় তাদের মধ্যে দূরত্ব এত কিমি, তারা কোন সময় পরস্পর মিলিত হবে? সাপোজ ধরো আর আছে এই জায়গায়, এস আছে এই জায়গায়, আর আছে এই দিকে, এস আছে এই দিকে। আর দিয়ে কিছু একটা নাম লিখে দেই, রাজু। এস দিয়ে কিছু একটা নাম লিখে দেই, কি লিখবো? অনেক নাম। সুইটি, তাই তো? এই জায়গায় আর আছে এই জায়গায়, এস আছে এই জায়গায়, তাই তো? এবার আর আসবে এর দিকে, এস আসবে এর দিকে। আর এর বেগ দেওয়া আছে কত? 3 কিমি পার ঘন্টা। এস এর বেগ দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা। আর আসবে এস এর দিকে, এস আসবে আর এর দিকে। আর এর বেগ 3 কিমি পার ঘন্টা, এস এর বেগ 4 কিমি পার ঘন্টা।
আবার এদের মধ্যে ডিস্টেন্স দেওয়া ছিল, 17.5 কিমির ডিস্টেন্স। আবার লেখা ছিল সকাল 10টায় যাত্রা শুরু করলো, সকাল 10টায় আর এস মানে সকাল 10টার দিকেই শুরু করবে, আর এস এর দিকে যাবে, এস আর এর দিকে আসবে। তাহলে তোমাকে বের করতে হবে যে কখন তারা মিলিত হবে, কখন তারা একসঙ্গে হবে। এবার দেখো অঙ্কটা খুবই সহজ, তোমরা চাইলে মুখেও করতে পারো। দেখো আর এস এর দিকে আসবে, এস আর এর দিকে আসবে, মানে আর যাবে 3 কিমি, এস আসবে 4 কিমি। তাহলে যদি তারা পরস্পর চলতে থাকে তাহলে 1 ঘন্টায় কত কাছাকাছি আসবে? 1 ঘন্টায় তারা 7 কিমি কাছাকাছি আসবে, মানে 1 ঘন্টায় তারা 7 কিমির গ্যাপ পূরণ করবে। 1 ঘন্টায় তারা 7 কিমি কাছাকাছি আসবে। তাহলে টোটাল কাছাকাছি আসবে কত? 17.5 কিমি আসতে হবে, তাই তো? দেখো জায়গা লিখলাম আমি। দেখো এ 1 ঘন্টায় 3 কিমি কাছে আসবে, আর এ 1 ঘন্টায় 4 কিমি কাছে আসবে, তাই তো? তাহলে এ 1 ঘন্টায় যাবে 3, এ 1 ঘন্টায় আসবে 4, মোট সময় তো 1 ঘন্টায় হবে, জানি একই সময় তো আর যোগ হবে না। 1 ঘন্টায় 3 আসলো, 1 ঘন্টায় 4 আসলো, তাহলে 3 4 7 আসলো। তুমি তোমার বন্ধুর দিকে যাচ্ছ, তোমার বন্ধু তোমার দিকে আসছে, তার মানে কি তুমি 1 ঘন্টায় তোমার বন্ধুর দিকে গেলে 3 কিমি, ওই 1 ঘন্টায় আবার তোমার বন্ধু তোমার দিকে আসলো 4 কিমি, তার মানে 1 ঘন্টায় তোমাদের মধ্যে কত দূরত্ব কমলো? 7 কিমি দূরত্ব কমলো। তাহলে লিখবো 7 কিমি, 7 কিমি দূরত্ব কমলো 1 ঘন্টায়। 7 কিমি দূরত্ব কমলো 1 ঘন্টায়। টোটাল দূরত্ব কত আছে? 17.5 কিমি। তাহলে এই 17.5 কিমি দূরত্ব কমতে কত ঘন্টা সময় লাগবে? ঐকিক নিয়মে করবে তোমরা। 7 কিমি দূরত্ব কমবে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি দূরত্ব কমবে 1/7 ঘন্টায়। এই তোমরা করে নেবে। আমি একটু অন্যভাবে করলাম। 7 থেকে 17 আড়াই গুণ। কারণ কি দেখো 7 আর 7 14, দুইটার সাথে 14, আর অর্ধেক 7 মানে 3.5, 14 3.5 17 হয়ে গেল, মানে 7 থেকে 17 কয় গুণ হলো? আড়াই গুণ। তোমরা তোমাদের মতো ঐকিক নিয়মে করে নেবে যে 7 কিমি মানে 1 ঘন্টা, 1 কিমি মানে 1/7 ঘন্টা, 17.5 কিমি মানে 1/7 গুণ 17.5 ঘন্টা। যাই হোক, এদিকে আড়াই গুণ হলে এদিকে কয় গুণ হবে? এদিকেও সেম ভাবে আড়াই গুণই হবে, মানে এদিকে কয় ঘন্টা সময় লাগবে? আড়াই ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টায় ওদের মধ্যে দূরত্ব কমে 7 কিমি, 2 ঘন্টায় কমবে 14 কিমি, আর বাকি আধা ঘন্টায় কমবে আরো 3.5 কিমি, তাহলে 17 কিমি, 17.5 কিমি হয়ে গেল। তাহলে সকাল 10টার সময় যদি তারা পরস্পরের দিকে আসা শুরু করে, তাহলে আড়াই ঘন্টা পরে তারা মিলিত হবে। আড়াই ঘন্টা মানে কত? সকাল 10টা প্লাস আড়াই ঘন্টা, মানে সকাল 10টা 11টা 12টা দুপুর 12:30টার সময় তারা পরস্পর মিলিত হবে। মিলিত হয়ে কি করবে তারা জানে, কিন্তু তারা পরস্পর মিলিত হবে। এক মিনিট দাঁড়াও। ছাপাখানার খুলে না, এটা ভুলে হবে, পূর্ণ বর্গ হবে। দেখো ছাপাখানার ভুলে, মানে ছাপাখানা মানে যে প্রিন্ট যে করে যে কোম্পানিগুলোতে বা মেশিনগুলোতে, যাই হোক, ছাপাখানার ভুলে একটি পূর্ণ সংখ্যা 15 2টা 0 62 ক, মানে এই কয়ের বদলে কোনো একটা সংখ্যা আসতে হতো, পূর্ণবর্গ সংখ্যা, এই কয়ের বদলে কোনো একটা সংখ্যা হতো, কিন্তু মিসটাইপ হয়ে বা মিসপ্রিন্ট হয়ে ওই জায়গায় কোনো একটা সংখ্যার বদলে ক হয়ে গেছে। তোমাকে বের করতে হবে কয়ের জায়গায় কি ছিল। মানে কি দেখো তুমি ছাপাখানায় মনে করো প্রিন্ট করতেছে কোনো কিছু, তো তোমাকে একটা পূর্ণবর্গ সংখ্যা টাইপ করতে হতেছে, মানে প্রিন্ট করতেছে একটা পূর্ণবর্গ সংখ্যা, মানে হোল স্কয়ার, কারো স্কয়ার তুমি প্রিন্ট করতেছো, সবকিছু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু শেষে কি হলো? কোনো একটা সংখ্যার বদলে তোমাকে ওই জায়গায় মনে করো 5 6 7 কিছু একটা থাকবে অপশনের মধ্যে, তুমি সেই জায়গায় হয়ে গেল তোমার কত 5, মানে সরি সেই জায়গায় হয়ে গেল কত ক। তাহলে কয়ের বদলে কত ছিল, যাতে সংখ্যাটা পূর্ণবর্গ হয় তোমাকে সেটাই বের করতে হবে। মানে কয়ের স্থানে কোন অপশনের মধ্যে কোন সংখ্যা বসলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তোমাকে সেটাই বের করতে হবে। আমি এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো তোমরা যারা ভাগ পদ্ধতিতে বর্গমূল না জানো, তোমরা আমার আগের একটা ভিডিওতে, সুন্দর একটা ছোট ভিডিও 20-25 মিনিটের ভিডিও, ওটাতে ভাগ পদ্ধতিতে বর্গমূল সুন্দরভাবে বোঝানো আছে, তো তোমরা গিয়ে একটু দেখে আসতে পারো। ওটা লেখা আছে ভাগ পদ্ধতিতে বর্গমূল, তোমরা একটু গিয়ে দেখে আসতে পারো, বাকি আমি এটা করাচ্ছি। 15 0 0 6 2 ক। প্রথমে প্রথমে কি করতে হয়? প্রথমে পিছন থেকে জোড়া দিয়ে দাগ দিতে হয়, পিছন থেকে জোড়া দিয়ে দাগ দিতে হয়, সব জোড়া করতে হয়, পিছন থেকে জোড়া জোড়া করতে হয়।
পিছন থেকে জোড়া করলাম, দেখো পিছনে ক আর 2 মিলে একটা জোড়া, 6 আর 0 মিলে একটা জোড়া, 0 আর 5 মিলে একটা জোড়া, বাকি রইলো কত? বাকি রইলো একাই সিঙ্গেল 1। তো যারা এই প্রচেষ্টা জানো খুবই ভালো কথা, যারা না জানো অবশ্যই গিয়ে আগের ভিডিওটা দেখে আসবে। দেখো প্রথমে আছে 1 এর উপরে লাখ, আমি যদি 2 2 বসাই বেশি হয়ে যাবে, আমি 1 বসাবো। এককে 1 বিয়োগ করলে কিছু আসবে না, পরের সংখ্যা নাম্বার 50, এই জায়গায় 1 এর ডাবল লিখতে হবে আমাকে 2, কিছু বসাতে হবে। যদি আমি জায়গায় 3 বসিয়ে 3 দিয়ে গুণ করি 69 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তো আমি কত বসাবো? এই জায়গায় 2 বসাবো। এই জায়গায় আমাকে 2 বসাতে হবে। 22 আর 2 গুণ করলে হবে 44, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 6, পরের সংখ্যা নামবে কত? 06 নামলো। এবার এদিকে 22 নামবে, এই জায়গায় কিছু একটা নামবে। আমি যদি 3 নামাই, 3 223 এর 600 অনেক বেশি হয়ে যাবে একটু, তাহলে 3 হবে না এই জায়গায়। আমি যদি এই জায়গায় 2 নামাই, এই জায়গায় 2 নামাবো। 222 কে 2 দিয়ে গুণ করলে হয় 444, বিয়োগ করব 6 থেকে 4 গেলে 2, ওটা গেলে হয় 6 162। পরের দুই সংখ্যা কত আছে? 2 আর ক, 2 আছে ক আছে, 2 আর ক নামালাম। এবার দেখো এবার কি করতে হবে, এটা আমি একটু ভুল করে ফেলেছি, দাঁড়াও। এই জায়গায় কি হবে দেখো, এটুকু ঠিক ছিল। এরপর তোমাকে কি করতে হবে, এই যে সংখ্যাটা যে ছিল এর সঙ্গে তোমাকে এই পিছনের সংখ্যা যোগ করে লিখতে হবে। 22 এর সঙ্গে পিছনের সংখ্যা 2 করলে যোগ করলে কত হয়? 24। এই জায়গায় কিছু বসবে, এবার 3 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, 2 দিয়ে বসাবো আমি 2, 242 গুণ করলে হবে 484, বিয়োগ করব 2, এটা হবে 12, আর পরের সংখ্যা নামলো 2 আর ক। এবার আবার এটার সঙ্গে সেম ভাবে আবার পিছনেটা যোগ করব, 242 আর পিছনে 2 যোগ করলে হয় 244, পিছনে কিছু বসাবো, সেম জিনিস দিয়ে গুণ করবো, যদি এমন কিছু আসে কয় জায়গায় কিছু একটা বসবে। আমি যদি পিছনে আমি যদি 5 বসাই, আমি যদি কত বসাবো অপশন ধরে করতেছি, যদি আমি পিছনে 4 6 এগুলো ধরে করতে পারি, আমি 5 ধরে করলাম। যদি আমি 5 বসাই 2 4 4 5, 2 4 4 5, তার সঙ্গে যত বসালাম, যদি আমি 5 বসাই তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করবো, 5 5 25 এর 5, হাতের 2, হাতের 2 4 5 করে দিয়ে 22 এর 2, হাতের 2 4 5 করে দিয়ে 22 এর 2, হাতের 2 5 তখন 10 দিয়ে 12, 12 225। দেখো যদি আমি এই জায়গায় 5 আর এই জায়গায় যদি আমি 5 বসাই, এই জায়গায় আমি 5 বসাই, তবে কত হবে? এই 2445 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 12225, 12225। দেখো সবকিছু মিলে যাচ্ছে, সবকিছু মিলে যাচ্ছে, শুধু পিছনেরটা ছাড়া, তাই তো? পিছনে লেখা ছিল ক, আমার লেখা আসলো 5, তার মানে কি এটাকে মিলে গেল, আর কিছু নামানোর নেই। তার মানে কি কয়ের জায়গায় কত থাকলে আমার অঙ্কটা মিলে যেত? কয়ের জায়গায় 5 থাকলে আমার অঙ্কটা মিলে যেত, মানে কারো পূর্ণবর্গ মানে 1225 স্কয়ার হয়ে যেত, তাই তো? তাহলে ক মানে কত হবে? ক মানে হবে 5। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। দেখো এইটুকু সময় এতগুলো অঙ্কের মধ্যে এটা হয়তো ভালোভাবে আমি বোঝাতে পারলাম না, তো তোমরা একটু ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবে। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু একটি ছিদ্র থাকার জন্য 6 ঘন্টা সময় লাগে। শুধু একটা পাইপ দিয়ে পূর্ণ হয় 5 ঘন্টায়। আবার যদি পাইপ আর ছিদ্রকে আমি কি ধরবো? হোল ধরলাম ডাব্লু, বা অন্য হোল বলতে ডাব্লু না, এই ছিদ্র ধরলাম, আমি ছিদ্রকে এইচ ধরলাম। পি মানে কি? পি মানে পাইপ, এইচ মানে হোল মানে ছিদ্র। যদি শুধু পাইপ দিয়ে ভর্তি হয় তাহলে 5 ঘন্টা লাগে, আবার সেটি ছিদ্র থাকার জন্য 6 ঘন্টা সময় লাগে। মানে পাইপ দিয়ে জল প্রবেশ করবে, আবার ছিদ্র দিয়ে জল বেরো হবে, মানে পাইপ আর ছিদ্র যদি একসঙ্গে চলে তবে তার 6 ঘন্টা সময় লাগে। শুধু পাইপ দিয়ে ভর্তি করলে 5 ঘন্টা সময় লাগে। পাইপের সঙ্গে যদি একটা ছিদ্রও চলে, মানে পাইপ দিয়ে ভর্তি হয় এবং ছিদ্র দিয়ে খালি হয়, তবে সেটা 6 ঘন্টা সময় লাগে, তাই তো? তো তোমাকে কি বের করতে হবে, যে ছিদ্র দ্বারা খালি হতে কত সময় লাগে? তোমাকে শুধু এইচ বের করতে হবে, তাই তো? তোমাকে শুধু এইচ বের করতে হবে। তো পি আর পিএইচ থেকে যদি আমি পিটা বাদ দিয়ে দেই, মানে পি মানে শুধু পাইপ দেওয়া ছিল 5 ঘন্টা,
আর পি প্লাস এইচ মানে পাইপ প্লাস ছিদ্র দেওয়া ছিল 6 ঘন্টা। এবার তুমি যদি পি এইচ এর থেকে তুমি যদি পিটা বাদ দিয়ে দাও তাহলে কি পাবে? তুমি অবশ্যই পি পাবে। পি কেমন করে পাবে, মানে এস কেমন করে পাবে, ভুল বললাম, এস কেমন করে পাবে? তুমি যদি পি এইচ এর থেকে তুমি যদি পিটা বাদ দিয়ে দাও অবশ্যই কি পাবে? তুমি অবশ্যই তুমি এইচ পাবে, তাই তো? পি এইচ এর থেকে পিটা বাদ দিয়ে দিলে কি পাবে? তুমি এইচ পাবে। আমাকে এইচি বের করতে হবে, ছিদ্র বের করতে হবে। তাকে লসাগু করে নেই, 5 6 লসাগু 30, এটা হবে 6, এটা হবে 5। আমাকে এইচ বের করতে হবে। টোটাল কয় ইউনিট? টোটাল হলো 30 ইউনিট। আমি যোগ করবো না বিয়োগ করবো সেটাই সমস্যা। কি এটা কি করলাম, যোগ না বিয়োগ? পিএইচ থেকে আমাকে পি বাদ দিতে হবে আমাকে এইচ পাওয়ার জন্য, তাই তো? পিএইচ থেকে পি বাদ দিতে হবে। তাহলে পিএইচ ছিল কত? 5, এইচ ছিল কত? 6। 5 থেকে 6 গেলে কত হয়? -1। 30 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? -30। মাইনাসের অর্থ কি? খালি করা। মাইনাসের অর্থ কি? খালি করা। তার মানে কি, যদি খালি করার যে ছিদ্রটা আছে হোল, সেটা 30 ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চা খালি করে দেবে। মাইনাস দিলাম কি জন্য? কারণ মাইনাস মানে খালি করা। তুমি গ্যাপটা নিতে পারতে, কোনো ব্যাপার না। ভালো অঙ্ক। একটি নৌকা নদীর সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়। স্থির জল লিখে নিলাম। স্থির জল প্রতিকূল অনুকূল। দেখো লেখা আছে স্থির জলে, দেখো অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়, আবার স্থির স্রোতের প্রতিকূল অতিক্রম করতে 5 মিনিট সময় নেয়। নদীটি যদি 100 মিটার চওড়া হয়, কি নদীটি দেওয়া আছে? 100 মিটার চওড়া, তাই তো? এবার দেখো, আরে ভাই, 100 মিটার চওড়া লেখা আছে, স্থির জলে 4 মিনিট সময় নেয়। 4 মিনিটে স্থির জলে যায় 100 মিটার। 4 মিনিটে যদি 100 মিটার যায় তাহলে 1 মিনিটে কত যাবে? কথাটা বোঝো। স্থির জলে 4 মিনিটে যাবে 100 মিটার। 4 মিনিটে যদি 100 মিটার যায় তাহলে 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে যাবে 4 25 100, 100 বাই 4, 100 বাই 4, 25 মিটার পার। মিটার পার কি মিনিট দিয়ে বের করলাম। 4 মিনিটে যায় 100 মিটার, তাহলে 1 মিনিটে যাবে 25 মিটার। 25 মিটার পার মিনিট, 25 মিটার পার মিনিট, তাই তো? 1 মিনিটে যাবে 25 মিটার, 4 মিনিটে যাবে 100 মিটার, হয়ে গেল। আবার কি দেওয়া আছে দেখো, আবার দেওয়া আছে প্রতিকূলে ওই 100 মিটার যেতেই 5 মিনিট সময় লাগে। তাহলে প্রতিকূলে ওই 100 মিটারই যায় কয় মিনিটে? 5 মিনিটে। 5 মিনিটে যদি 100 মিটার যায় তাহলে 1 মিনিটে কত যায়? 1 মিনিটে যায় 20 মিটার পার মিনিট। মানে 1 মিনিটে যায় 20 মিটার, 5 মিনিটে যাবে 100 মিটার। তাহলে অনুকূলের প্রতিকূলের বেগ বের করলে 20, স্থির জলের বেগ বের করলে 25। এটা স্রোত। তাহলে 20 থেকে 25, স্রোত কত? 5, তাই তো? দেখো, স্থির জলের বেগ 25, প্রতিকূলের বেগ 20, তাহলে 25 থেকে 20 হলো কেন? যদি স্রোত না থাকতো 25 তো থাকতো, কিন্তু স্রোত থাকার জন্য তো 20 হলো। তার মানে যখন প্রতিকূলে সে যাবে তখন তাকে স্রোত আটকাবে। কত করে আটকাবে? 25 থেকে 20 বাদ দিবে 5। তার মানে স্রোত কত? স্রোত হলো 5 করে, তাই তো? স্রোত কত করে? 5 করে। তাহলে 20 মানে প্রতিকূলে 20, মানে স্থির জলে 25, প্রতিকূলে যাওয়ার সময় 5 কম হবে মানে 20 হবে। আর অনুকূলে যাওয়ার সময় 5 আরো বেশি হবে, তার মানে কত হবে? 30 মিটার পার মিনিট। তাহলে অনুকূলের বেগ আমি পেয়ে গেলাম কত? 30 মিটার পার মিনিট। কিন্তু দেখো উত্তর তুমি অপশন দেখতে পাচ্ছ না কেন? কারণ উত্তর দেওয়া আছে মিটার পার ঘন্টা। 30 মিটার পার মিনিট মানে কি? 1 মিনিটে 1 মিনিটে যায় 30 মিটার পার মিনিট, মানে 1 মিনিটে যায় 30 মিটার, তাই তো? তোমাকে উত্তরে দেখো দেওয়া আছে অপশনগুলোতে মিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় কত যাবে, তাই তো? 1 মিনিটে যায় 30 মিটার, 1 ঘন্টা মানে কয় মিনিট? 60 মিনিট। 1 মিনিটে যদি 30 মিটার যায়, একটু দাঁড়াও, স্রোতের বেগ বের করতেও হবে, আমি একটু বেশি করে ফেলেছি। আমি অনুকূলের বেগ বের করতেছি, দেখিনি। স্রোতের বেগ কত হলো? স্রোতের বেগ হয়ে গেল 5, মানে 5 মিটার পার মিনিট। 5 মিটার পার মিনিট, তাই তো? তাহলে 1 মিনিটে যায় 5 মিটার। 1 মিনিটে যায় 5 মিটার।
তাহলে অপশনে দেওয়া আছে মিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টা মানে কয় মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিটে যাবে কত, 1 মিনিটে যদি যায় 5 মিটার, 60 মিনিটে যাবে, বেশি যাবে আরো, 60 গুণ 5 সমান সমান 300 মিটার। মানে স্রোতের বেগ মিটারে 5 মানে মিনিটে 5 মিটার বা ঘন্টায় 300 মিটার, 300 মিটার পার ঘন্টা। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। আমি যেটা প্রথমে 5 বের করলাম সেটাও ঠিক, কিন্তু সেটা বের হয়েছে আমার মিনিটে, মানে 1 মিনিটে যাবে 5 মিটার, কিন্তু উত্তরে বের করতে হবে ঘন্টায়। যদি 1 মিনিটে যায় 5 মিটার, 1 ঘন্টায় যাবে 60 গুণ 5 300 মিটার, 300 মিটার পার ঘন্টা। তো নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রে দুটি বাহুর অনুপাত 3:4, মানে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 3:4। যাই হোক, বড়টা নিশ্চয়ই দৈর্ঘ্য হবে, উল্টা পাল্টা কোনো সমস্যা নেই। এটা ধরলাম আমি 4x, এটা হবে কত তাহলে 3x, তাই তো। ক্ষেত্রফল দেওয়া আছে কত, ক্ষেত্রফল দেওয়া আছে 7500। পরিমিতির অঙ্ক অনেকেরই সমস্যা হয়। দেখো ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য কত ধরলে তুমি, দৈর্ঘ্য ধরলে তুমি 4x গুণ প্রস্থ 3x সমান সমান ক্ষেত্রফল 7500। তুমি চাইলে কেটে নিতে পারো, 3 দিয়ে 7500 কাটো, 3 2500 75, 2500, 4 দিয়ে 2500 কাটতে পারো, 625। কি উত্তর হলো, এবার সে দুইটা x মানে x স্কয়ার সমান সমান 625। x মানে কত, রুট 625 মানে কত 25, x এর ভ্যালু বের করলে তুমি 25, তাই তো। x যদি 25 হয় তাহলে 4x কত, 4x মানে 100, 3x কত, 3x মানে হবে 75, তাই তো। মানে দৈর্ঘ্য 100, প্রস্থ 75। তোমাকে প্রতি মিটার 2.5 টাকা হিসাবে বেড়া দিতে হবে। বেড়া মানে কি, পরিসীমা, তোমাকে পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করতে হবে। দেখো এটা, এই দাগ যদি 100 হয় তাহলে এই দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্য 100। এবার এই প্রস্থ যদি 75 হয় তাহলে এই প্রস্থ কত, 75, তাই তো। উপরে দৈর্ঘ্য 100 হলে এদিকে 100 হবে, এদিকে 75 হলে এদিকে 75 হবে। তোমার পরিসীমা মানে কি, পরিসীমা মানে বাউন্ডারি। টোটাল বাউন্ডারি কত আছে, এদিকে 100 100 200, এদিকে 75 75 150, তাহলে 100 এদিকে 100 100 200 আর 150 350, 350 মিটার বাউন্ডারি আছে আমার, তাই তো। তাই কি না, এদিকে 100 আর 100 200 মিটার, আর এদিকে 75 আর 75 150 মিটার, তাহলে 200 আর 150 350 মিটার বাউন্ডারি আছে আমার। তোমরা না চাইলে 2 গুণ মানে 2 গুণ ব্র্যাকেটের দৈর্ঘ্য যোগ প্রস্থ ওই সূত্র করতে পারো। আমি নরমালি করলাম 350 মিটার বাউন্ডারি। এবার 1 মিটারে যদি 250 টাকা করে মানে সরি 1 মিটারে যদি 2.5 টাকা করে খরচ হয় তাহলে 350 মিটারে কত টাকা খরচ করতে হবে তোমাকে বের করতে হবে, তাই তো। তাহলে টোটাল 1 মিটারে খরচ হয় 2.50 টাকা, মানে 2.5 টাকা তোমাকে বের করতে হবে। আমি 2.5 কে একবারে 5/2 লিখলাম, বা তোমরা দশমিক তুলে করতে পারো। 2.5 টাকা মানে 5/2 টাকা, তুমি 2.5 কে 2.50 লিখে দশমিক তুলে দিয়ে দেবে, তাও উত্তর একই আসবে। 1 মিটারে খরচ 2.5 টাকা করে, টোটাল মিটার আমার হলো 350 মিটার। কাটাকাটি করলে হয়ে যাবে, 2 দিয়ে 350 কাটো, 175, 5 দিয়ে 175 গুণ করো, 5টা 170, 850 আর 25 875, 875। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, 875। নিশ্চয়ই এটাও তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো, কোন সম্পত্তির এত অংশের মূল্য এত টাকা, মোট সম্পত্তির সমস্ত সম্পত্তির মূল্য কত। খুবই সহজ একটা অঙ্ক, 2-3 লাইনের অঙ্ক। কোন সম্পত্তির এত অংশের মূল্য এত টাকা, সমস্ত সম্পত্তির মূল্য কত। আচ্ছা, মোট সম্পত্তি কত অংশ, এক অংশ বাদ দেওয়া, অন্যভাবে করি। দেওয়া ছিল কত, কত অংশের মূল্য দেওয়া ছিল, 0.36 অংশের মূল্য দেওয়া ছিল। 0.36 অংশ মানে কত, দশমিক তুলে নাও, 36 বাই নিচে কত হবে 100, তাই তো। 36 বাই 100 তো আসবে, দশমিক তুলে নিচে 100 আসবে। এবার এই 36 অংশের মূল্য দাও, মোট সম্পত্তি কত, মোট সম্পত্তি হলো, মোট মনে করো এটা হলো মোট সম্পত্তি হলো 100 অংশ, তাহলে 100 ভাগের 36 ভাগের মানে মোট 36 অংশ সম্পত্তির দাম দেওয়া আছে কত, 14,400 টাকা। 100 ভাগের মধ্যে 36 ভাগের মূল্য দেওয়া আছে 14,400 টাকা। তোমাকে মোট সম্পত্তি মানে 100 ভাগের দামটাই বের করতে হবে। দেখো এটুকু বুঝতে পারলে কি না। 0.36 মানে কত, 0.36 মানে 36 বাই 100, দশমিক তুললাম আমি। এবার বইয়ে 0.36 অংশের মানে 100 ভাগের মধ্যে 36 ভাগের মূল্যই দেওয়া আছে 14,400 টাকা। তাহলে মোট জমির মূল্য কত, মোট মানে কত ভাগ, মোট 100 ভাগ, তাহলে 100 ভাগের মূল্য কত হবে, দেখো 36 থেকে 144, 4 গুণ
মানে 400 গুণ হয়েছে এদিকে, সেম ভাবে এদিকে কত গুণ হবে, 400 গুণ হবে। তুমি ঐকিক নিয়মে করতে পারো, তাহলে এটা কত হবে 40,000 টাকা, তাই তো 40,000 টাকা, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। তো তোমরা ঐকিক নিয়মে করতে পারো, তাও হবে একই আসবে উত্তর। 12টি পেন্সিলের ক্রয় মূল্য যদি 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয় তবে লাভের হার কত? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া আছে। 12টি পেন্সিলের ক্রয় মূল্য আর 10টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান, তাহলে সিপি বাই এসপি করি আমি, সিপি বাই এসপি। সিপি কত হবে বলো তো? সিপির সংখ্যা কত ছিল? সিপির সংখ্যা ছিল 12, তাহলে 12 আসবে সিপির কোনায়, এসপির সঙ্গে ছিল কত 10, 10 আসবে এসপির কোনায়। মানে কি কাটাকাটি না করলেও হবে, সিপি 10 মানে কিনলো 10 টাকায়, 10 টাকায় কিনে তুমি 12 টাকায় বিক্রি করবে, তাই তো? 10 টাকা সিপি, 12 টাকা এসপি। 10 টাকায় কিনে তুমি যদি 12 টাকায় বিক্রি করো, তোমার লাভ কয় টাকা হবে? লাভ হবে তোমার 2 টাকা, তাই তো? তোমার লাভ হবে কয় টাকা? লাভ হবে 2 টাকা। কত টাকার উপরে 2 টাকা লাভ? ক্রয় মূল্যের উপরে 2 টাকা লাভ। ক্রয় মূল্য কত টাকা? 10 টাকা। 10 টাকার উপরে 2 টাকা লাভ, পার্সেন্টে আনার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, কাটাকাটি করলে কত আসবে? 20%।